যখন একটি কাগজের টুকরো, যাকে আমরা ডিগ্রি বলি, একজন মানুষের প্রতিভার একমাত্র মাপকাঠি হয়ে ওঠে, তখন কি ঘটে? জ্ঞান কি শুধু বইয়ের পাতা আর চার দেয়ালের ক্লাসরুমে সীমাবদ্ধ? এই গল্প একজন সাধারণ তরুণের, যার স্বপ্ন ছিল অসীম, কিন্তু হাতে ছিল না কোনো সার্টিফিকেট। আরেকদিকে ছিলেন একজন অভিজ্ঞ শিল্পপতি, যিনি তার সাফল্যের সিঁড়ি গড়েছিলেন ডিগ্রি আর যোগ্যতার ওপর ভর করে। যখন এই তরুণ সেই শিল্পপতির সামনে এমন একটি প্রস্তাব রাখল, যা শুনে যে কেউ তাকে উন্মাদ বলতো, তখন শিল্পপতি কৌতূহলবশত তাকে একটি সুযোগ দিলেন। তিনি কি জানতেন এই তরুণ তার পুরনো কোম্পানিতে এমন একটি ঝড় তুলবে, যা শুধু তাকেই নয়, পুরো কোম্পানিকে হতবাক করে দেবে? এই গল্প জ্বালাময়ী স্বপ্ন, অটল বিশ্বাস আর অসাধারণ চিন্তার, যা প্রমাণ করে যে প্রতিভা কোনো ডিগ্রির দাস নয়। ধানবাদ ঝাড়খণ্ডের একটি শিল্পনগরী, যেখানে কাঁচ আর কংক্রিটের উঁচু ভবনগুলো যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মত্ত। এই ভবনগুলোর মধ্যে একটি ছিল মিত্রা টাওয়ার, যেখানে অবস্থিত ছিল মিত্রা ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়। এই কোম্পানিটি ভারতের দৈনন্দিন ব্যবহার্য পণ্য তৈরির ক্ষেত্রে অন্যতম প্রাচীন এবং বৃহৎ নাম ছিল। নুন থেকে শুরু করে শ্যাম্পু পর্যন্ত মিত্রার নাম প্রতিটি ঘরে ঘরে ছিল পরিচিত। এই সাম্রাজ্যের অধিপতি ছিলেন অমিত মিত্রা, একজন ৬২ বছরের শিল্পপতি, যিনি তার পিতার ছোট ব্যবসাকে নিজের পরিশ্রম আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জোরে একটি বহুজাতিক সংস্থায় রূপান্তরিত করেছিলেন। অমিত মিত্রার কাছে ব্যবসা ছিল একটি ধর্ম, আর এই ধর্মের নিয়ম ছিল শৃঙ্খলা, নিখুঁততা এবং যোগ্যতা। তার কোম্পানিতে দারোয়ান থেকে শুরু করে উপসভাপতি পর্যন্ত সকলের নিয়োগ হতো তাদের ডিগ্রি এবং অভিজ্ঞতার ভিত্তিতে। তার কাছে একজন মানুষের মূল্য নির্ধারিত হতো তার ফাইলে থাকা সার্টিফিকেট দিয়ে। কিন্তু গত কয়েক বছরে এই বিশাল সাম্রাজ্যের ভিতে ফাটল ধরতে শুরু করেছিল। কোম্পানির লাভ কমছিল, নতুন পণ্যগুলো বাজারে টিকতে পারছিল না, আর কর্মীদের মধ্যে উৎসাহের অভাব দেখা দিয়েছিল। অমিত মিত্রা প্রতিদিন তার বিলাসবহুল অফিসে বসে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ম্যানেজারদের সাথে বৈঠক করতেন। সেই ম্যানেজাররা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ল্যাপটপে প্রেজেন্টেশন দেখাতো, জটিল ইংরেজি শব্দ ব্যবহার করত, আর সমস্যার মূলে না পৌঁছে উপরিভাগের সমাধান প্রস্তাব করত। অমিত মিত্রা এসব দেখে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি তার কোম্পানিতে সেই পুরনো আগুন, সেই উৎসাহ আর দেখতে পাচ্ছিলেন না, যা তিনি এবং তার পিতা একসময় জ্বালিয়েছিলেন। এই শহরের অন্য প্রান্তে একটি পুরনো ঘনবসতিপূর্ণ মহল্লায় বাস করত একটি ছোট পরিবার। এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল অনিল, একজন ২৫ বছরের যুবক, যার নামের পাশে ১০ম শ্রেণী ফেলের তকমা ছিল। অনিল কখনোই পড়াশোনায় ভালো ছিল না, তার মন গণিত আর ইতিহাসের তারিখ মুখস্থ করতে চাইত না। কিন্তু তার দৃষ্টি ছিল ঈগলের মতো তীক্ষ্ণ, আর তার মস্তিষ্ক কোনো যন্ত্রের মতো কাজ করত। সে জিনিসগুলোকে এমনভাবে দেখত না যেমন তারা আছে, বরং যেমন তারা হতে পারে। পারিবারিক দায়িত্বের চাপে সে মিত্রা ইন্ডাস্ট্রিজের কারখানার বাইরে একটি ছোট চায়ের দোকানে কাজ করত, যা তার মা চালাতেন। সারা দিন চা বানাতে আর কাপ ধুতে ধুতে অনিলের চোখ কারখানার গেটের দিকে স্থির থাকত। সে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকত। সে দেখত কিভাবে কারখানা থেকে মাল বের করা ট্রাকগুলোকে গেট পাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। সে দেখত কিভাবে কারখানার কর্মীরা বিষণ্ণ মুখে ভেতরে ঢোকে আর ক্লান্ত মুখে বেরিয়ে আসে। সে শুনত কিভাবে ট্রাক চালকরা নিজেদের মধ্যে বলতো যে কারখানার ভেতরে কতটা মাল নষ্ট হয়। সে দেখত কিভাবে কোম্পানির বড় ম্যানেজাররা তাদের চকচকে গাড়িতে করে এসে কারো সাথে কথা না বলেই সোজা তাদের অফিসে চলে যায়। অনিল সেই বিশাল কোম্পানিতে হাজারো ত্রুটি দেখতে পেত, যা হয়তো কোনো এমবিএধারীর চোখে ধরা পড়ত না। একদিন অনিলের মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। ডাক্তার জানালেন যে তার হৃদয়ে অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য লাখ লাখ টাকা খরচ হবে। অনিলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। চায়ের দোকানের সামান্য আয়ে দুবেলা খাবার জুটত, কিন্তু এত বড় খরচ বহন করা ছিল অসম্ভব। সেই রাতে অনিল ঘুমাতে পারল না। সে তার মাকে হারাতে চায়নি। সে এমন একটি সিদ্ধান্ত নিল যা কোনো সাধারণ মানুষ কল্পনাও করতে পারত না। সে ঠিক করল যে সে অমিত মিত্রার সাথে দেখা করবে। পরের দিন সকালে অনিল মিত্রা টাওয়ারের বাইরে দাঁড়িয়েছিল। তার পোশাক ছিল সাধারণ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জলজলে ভাব। সে গেটে দাঁড়ানো প্রহরীকে বলল, আমাকে অমিত মিত্রা সাহেবের সাথে দেখা করতে হবে। প্রহরী তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হেসে বলল, পাগল হয়েছ? সাহেব কারো সাথে দেখা করেন না। অ্যাপয়েন্টমেন্ট আছে? না, অনিল শান্তভাবে জবাব দিল। তাহলে এখান থেকে যা, সময় নষ্ট করিস না। প্রহরী তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল, কিন্তু অনিল এক পাও নড়ল না। সে চুপচাপ এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ল।
একদিন গেল, 2 দিন গেল, পুরো 1 সপ্তাহ কেটে গেল। অনিল প্রতিদিন সকালে এসে সন্ধ্যা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকত। রোদ, বৃষ্টি, ক্ষুধা, তৃষ্ণা সে সব কিছু সহ্য করতে লাগল। তার এই জেদ দেখে প্রহরীরাও বিরক্ত হয়ে গেল। অবশেষে এই খবর কোম্পানির নিরাপত্তা প্রধানের কাছে পৌঁছালো, আর তিনি এটি অমিত মিত্রার ব্যক্তিগত সচিবকে জানালেন। যখন অমিত মিত্রা শুনলেন যে একজন যুবক 1 সপ্তাহ ধরে তার সাথে দেখা করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে, তিনি খুব রেগে গেলেন। তিনি তাকে তার অফিসে ডেকে পাঠালেন, যাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিতে পারেন। অনিল যখন অমিত মিত্রার বিলাসবহুল অফিসে ঝুঁকল, তখন তার চোখে এক মুহূর্তের জন্য ভয় বা বিস্ময় ছিল না। সে সেই অফিসটিকে এমনভাবে দেখছিল যেন সে কোনো সমস্যার সমাধান খুঁজছে। কি চাও তুমি? কেন আমার সময় নষ্ট করছো? অমিতের কণ্ঠে রাগ আর অহংকার ঝরে পড়ছিল। অনিল কোনো ভনিতা না করে সরাসরি বলল, সাহেব, আমার একটা চাকরি চাই। অমিত হেসে উঠলেন, চাকরি? তোমার কি যোগ্যতা আছে? তোমার কাছে কোনো ডিগ্রি আছে? আমি 10ম শ্রেণী ফেল। অনিল বিনা দ্বিধায় জবাব দিল। এটা শুনে অমিতের রাগ আরও বেড়ে গেল। 10ম শ্রেণী ফেল, আর তুমি আমার কোম্পানিতে চাকরি চাইতে এসেছো? তোমার এত সাহস কোথা থেকে এলো? বেরিয়ে যাও। অনিল তার জায়গা থেকে নড়ল না। সে বলল, সাহেব, আমাকে শুধু 3 মাস সময় দিন। যদি 3 মাসে আমি আপনার কোম্পানির চেহারা না বদলে দিই, তাহলে আপনি আমাকে জেলে পাঠিয়ে দিতে পারেন। আমি নিজেই পুলিশের কাছে বলবো যে আমি আপনার সাথে প্রতারণা করেছি। এমন কথা অমিত মিত্রা তার জীবনে কখনো শোনেননি। একজন 10ম শ্রেণী ফেল যুবক তার কোটি কোটি টাকার কোম্পানির চেহারা বদলানোর কথা বলছে, আর তার বিনিময়ে নিজের স্বাধীনতা বাজি লাগছে। অমিতের এক মুহূর্তের জন্য মনে হলো এই যুবক হয় পাগল, নয়তো তার মধ্যে কিছু অসাধারণ আছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমার এত আত্মবিশ্বাস কোথা থেকে এলো যে তুমি এমন কিছু করতে পারবে যা আমার লাখ টাকা বেতনের ম্যানেজাররা করতে পারছে না? অনিল বলল, কারণ আপনার ম্যানেজাররা আপনার কোম্পানিকে ওপর থেকে দেখে, আর আমি তাকে নিচ থেকে দেখি। আমি জানি আপনার কোম্পানির আসল সমস্যা কি। আপনার কারখানার গেট নম্বর 2 থেকে প্রতিদিন হাজার হাজার লিটার ডিজেল চুরি হয়, কারণ সেখানকার প্রহরীরা ট্রাক চালকদের সাথে মিলে কাজ করে। আপনার শ্যাম্পুর গুদামে প্রতি মাসে লাখ লাখ টাকার পণ্য আর্দ্রতার কারণে নষ্ট হয়, কারণ ছাদ ভাঙা, আর কেউ এ নিয়ে ভাবে না। আপনার সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিস্কিট মহারাজা এখন বাজারে চলছে না, কারণ আপনার প্রতিযোগীরা কম দামে ভালো মানের পণ্য দিচ্ছে, আর আপনার কোনো ম্যানেজার এটা আপনাকে বলেনি, কারণ তারা সবাই নিজেদের চাকরি বাঁচাতে ব্যস্ত। অনিল এক নিঃশ্বাসে বলে গেল। তার বলা প্রতিটি কথা এতটাই সঠিক এবং সত্যি ছিল যে অমিত মিত্রা হতবাক হয়ে গেলেন। এই তথ্যগুলো তার কাছে কখনো পৌঁছায়নি। তিনি অনিলের চোখে একটি উৎসাহ দেখতে পেলেন, এমন একটি আগুন যা তিনি বহু বছর ধরে তার কোম্পানিতে খুঁজছিলেন। হয়তো তার নিজের যৌবনের দিনগুলো মনে পড়ে গেল, যখন তিনিও কোনো ডিগ্রি ছাড়া শুধু নিজের উৎসাহ আর বিশ্বাসের জোরে এগিয়েছিলেন। তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং এমন একটি সিদ্ধান্ত নিলেন যা তার সমস্ত ম্যানেজারদের অবাক করে দিল। ঠিক আছে, আমি তোমাকে 3 মাস সময় দিলাম। তোমার বেতন হবে প্রতি মাসে 10,000 টাকা। তুমি কোনো পদ পাবে না, কোনো অফিস পাবে না। তুমি শুধু একজন পর্যবেক্ষক হবে। তুমি কোম্পানির যে কোনো জায়গায় যেতে পারো, যার সাথে ইচ্ছা কথা বলতে পারো, কিন্তু শর্ত একই থাকবে। যদি 3 মাসে তুমি এমন কিছু না দেখাতে পারো যাতে কোম্পানির লাভ হয়, তাহলে আমি তোমাকে সত্যি জেলে পাঠিয়ে দেব। অনিলের মুখে একটি হাসি ফুটে উঠল। সে বলল, ঠিক আছে সাহেব। পরের দিন থেকে অনিলের মিশন শুরু হয়ে গেল। যখন কোম্পানির বড় ম্যানেজাররা এই খবর জানতে পারল, তারা সবাই তাকে নিয়ে ঠাট্টা করতে লাগল। অপারেশনস প্রধান মিস্টার ব্যানার্জি, যিনি স্ট্যানফোর্ড থেকে MBA করেছিলেন, অমিতকে বললেন, স্যার, আপনি একজন 10ম শ্রেণী ফেল যুবকের ওপর ভরসা করে কোম্পানির সম্মান ঝুঁকিতে ফেলছেন। অমিত শুধু বললেন, 3 মাস অপেক্ষা করো ব্যানার্জি। অনিল তার কাজ শীতাতপ নিয়ন্ত্রিত অফিস থেকে শুরু করল না। সে সরাসরি কারখানার সবচেয়ে নিচু স্তরে গেল। প্রথম কয়েকদিন সে শুধু মানুষের সাথে কথা বলে কাটাল। সে শ্রমিকদের সাথে তাদের ক্যান্টিনে খাবার খেল, ট্রাক চালকদের সাথে চা পান করল, নিরাপত্তা প্রহরীদের সাথে তাদের ডিউটিতে দাঁড়াল। সে তাদের সমস্যাগুলো জিজ্ঞাসা করল, তাদের পরামর্শ শুনল। প্রথমে সবাই তাকে ভয় পেত, মনে করত সে ম্যানেজমেন্টের গুপ্তচর। কিন্তু অনিলের সরল স্বভাব এবং সত্য কথাগুলো ধীরে ধীরে তাদের মন জয় করল। তার প্রথম লক্ষ্য ছিল কারখানার সবচেয়ে বড় সমস্যা, অপচয়। সে দেখল যে শ্যাম্পু তৈরির প্রক্রিয়ায় অনেক কাঁচামাল মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। সে শ্রমিকদের সাথে কথা বলে একটি সহজ সমাধান বের করল। সে মেশিনের নিচে বড় বড় ট্রে লাগিয়ে দিল, যাতে পড়ে যাওয়া মাল জমা হয়।
সেই মাল আবার ব্যবহার করা হতে লাগল। এটি ছিল একটি ছোট পরিবর্তন, কিন্তু এর ফলে কোম্পানির প্রতি মাসে লাখ লাখ টাকা সাশ্রয় হতে লাগল। তার দ্বিতীয় লক্ষ্য ছিল সময়ের অপচয়। সে ট্রাক চালকদের জন্য একটি নতুন পদ্ধতি তৈরি করল। সে প্রতিটি ট্রাকের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করল, যাতে তাদের গেটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে না হয়। সে লোডিং এবং আনলোডিং প্রক্রিয়াকে এত সহজ করল যে কাজ আগে 3 ঘন্টায় হতো তা এখন 1 ঘন্টায় হতে লাগল। মিস্টার ব্যানার্জি এবং অন্যান্য ম্যানেজাররা এসব দেখে জ্বলে পুড়ে গেলেন। একজন 10ম শ্রেণী ফেল যুবক সেই কাজ করছে যা তারা তাদের দামি ডিগ্রি দিয়ে করতে পারেনি। তারা অনিলের পথে বাধা সৃষ্টি করতে শুরু করল। তারা শ্রমিকদের তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করল, তার পরামর্শগুলোকে তুচ্ছ বলে উড়িয়ে দিল। কিন্তু অনিল থামল না। সে বুঝতে পারল যে কোম্পানির সবচেয়ে বড় সমস্যা হল কর্মীদের নিষ্প্রাণ উৎসাহ। তাদের মনে হতো তাদের কথা কেউ শোনে না, তাদের পরিশ্রমের কোনো মূল্য নেই। অনিল একটি পরামর্শ বাক্স চালু করল। সে ঘোষণা করল যে যার পরামর্শ কোম্পানির জন্য লাভজনক হবে তাকে শুধু পুরস্কারই দেওয়া হবে না, বরং সেই পরামর্শ বাস্তবায়নের দলের নেতাও করা হবে। এটি ছিল একটি বিপ্লবী ধারণা। ধীরে ধীরে শ্রমিক এবং ছোট কর্মীরা পরামর্শ দিতে শুরু করল। একজন পুরনো মেকানিক মেশিনের শব্দ শুনেই বলে দিল কোন যন্ত্রাংশ খারাপ হতে চলেছে, ফলে লাখ লাখ টাকার মেশিন নষ্ট হওয়া থেকে বাঁচল। একজন মহিলা কর্মী প্যাকেজিংয়ের এমন একটি নতুন পদ্ধতি প্রস্তাব করল যার ফলে উপকরণের খরচ 20% কমে গেল। অনিল প্রতিটি ভালো পরামর্শ তৎক্ষণাৎ বাস্তবায়ন করত এবং সেই কর্মীকে সবার সামনে সম্মান জানাত। দেখতে দেখতে কারখানার পরিবেশ বদলে গেল। এখন কর্মীরা শুধু শ্রমিক ছিল না, তারা কোম্পানির অংশীদার হয়ে গিয়েছিল। তাদের মুখে বিষণ্ণতার পরিবর্তে আত্মবিশ্বাস আর গর্ব ফুটে উঠেছিল। 2 মাস কেটে গেল। কোম্পানির নিম্ন স্তরে একটি বিপ্লব এসে গিয়েছিল। উৎপাদন খরচ কমে গিয়েছিল, উৎপাদনশীলতা বেড়ে গিয়েছিল, আর কর্মীদের মনোবল আকাশ ছুঁয়েছিল। কিন্তু এসব ছিল কেবল অভ্যন্তরীণ পরিবর্তন। অনিল জানত আসল লড়াই বাজারে। সে তার শেষ এবং সবচেয়ে বড় বাজি খেলার সিদ্ধান্ত নিল। সে কোম্পানির সবচেয়ে পুরনো এবং সম্মানিত পণ্য মহারাজা বিস্কিট বেছে নিল। সে বাজারে গিয়ে ছোট দোকানদার, গ্রাহক এবং বাচ্চাদের সাথে কথা বলল এবং দেখল যে মানুষ এখন মহারাজাকে একটি পুরনো এবং একঘেয়ে বিস্কিট মনে করে। অনিল সরাসরি কোম্পানির গবেষণা ও উন্নয়ন R&D ল্যাবে পৌঁছাল। সেখানে বসে থাকা বিজ্ঞানীরা তাকে দেখে নাক সিটকাল। অনিল তাদের বলল, আমাদের মহারাজাকে বদলাতে হবে। আমাদের নতুন স্বাদ, নতুন প্যাকেজিং আর নতুন চিন্তাভাবনা আনতে হবে। সে তার বাজারের অভিজ্ঞতা থেকে অনেক পরামর্শ দিল। সে চকলেট, ফল আর মশলার এমন কিছু মিশ্রণের পরামর্শ দিল যা সেই বিজ্ঞানীরা কখনো ভাবেনি। মিস্টার ব্যানার্জি যখন এই খবর জানতে পারলেন, তিনি রাগে ফেটে পড়লেন। তিনি অমিত মিত্রার কাছে অভিযোগ করলেন, স্যার, এই ছেলে এখন আমাদের কোম্পানির সম্মান নিয়ে খেলছে। সে আমাদের সবচেয়ে সম্মানিত ব্র্যান্ডকে ধ্বংস করে দেবে। কিন্তু অমিত মিত্রা অনিলকে আটকানোর বদলে তাকে পূর্ণ স্বাধীনতা দিলেন। হয়তো তিনিও দেখতে চাইছিলেন এই যুবক আর কি করতে পারে। অনিল দিনরাত এক করে R&D টিমের সাথে মিলে মহারাজার একটি নতুন সংস্করণ তৈরি করল, যার নাম রাখা হলো মহারাজা নিউজেন। এর প্যাকেজিং ছিল উজ্জ্বল, স্বাদ ছিল নতুন, আর দাম ছিল আগের মতোই। 3 মাস পূর্ণ হতে আর মাত্র 1 সপ্তাহ বাকি ছিল। মিস্টার ব্যানার্জি এবং তার দল অনিলকে ফাঁসানোর জন্য একটি পুরো জাল বুনেছিল। তারা বোর্ড মিটিংয়ের জন্য মিথ্যা তথ্য আর রিপোর্ট তৈরি করেছিল, যা প্রমাণ করত যে অনিলের আসার ফলে কোম্পানির কোনো লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। তারা কিছু কর্মীকে ভয় দেখিয়ে অনিলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য রাজি করিয়েছিল। তারা সেই দিনের অপেক্ষায় ছিল যখন তারা অনিলকে অপমান করে কোম্পানি থেকে বের করে দেবে এবং অমিত মিত্রার সামনে নিজেদের বিশ্বস্ততা প্রমাণ করবে। অবশেষে সেই দিন এলো। বোর্ড রুম মানুষে ঠাসা ছিল। কোম্পানির সব ডিরেক্টর এবং বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অমিত মিত্রা তার চেয়ারে একজন বিচারকের মতো বসেছিলেন। অনিল এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। মিস্টার ব্যানার্জি তার প্রেজেন্টেশন শুরু করলেন। তিনি বড় বড় চার্ট আর গ্রাফ দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন যে অনিলের সব সিদ্ধান্ত ভুল ছিল। তিনি বললেন, স্যার, এই ছেলের কারণে আমাদের উৎপাদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে, কর্মীদের মধ্যে শৃঙ্খলাহীনতা বেড়েছে, আর আমাদের সবচেয়ে বড় ব্র্যান্ড মহারাজার পরিচয় বিপন্ন হয়েছে। এই ছেলে একজন প্রতারক, আর শর্ত অনুযায়ী তাকে এখন জেলে যাওয়া উচিত। সব ডিরেক্টর ব্যানার্জির কথায় একমত মনে হচ্ছিল। অমিত মিত্রার মুখও গম্ভীর হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো তিনি হয়তো একজন 10ম শ্রেণী ফেল যুবকের ওপর ভরসা করে বড় ভুল করেছেন।
তিনি অনিলের দিকে তাকালেন যেন তার কাছে কোনো জবাব চাইছেন। অনিল কিছু বলার আগেই বোর্ড রুমের দরজা জোরে খুলে গেল। ভেতরে যারা ঢুকল তাদের দেখে সেখানে বসা সবাই অবাক হয়ে গেল। তারা ছিল কারখানার 100 জনেরও বেশি শ্রমিক, ট্রাক চালক, নিরাপত্তা প্রহরী আর কিছু ছোট দোকানদার। তাদের নেতৃত্ব দিচ্ছিল কারখানার সবচেয়ে পুরনো ফোরম্যান শ্যামলাল। মিস্টার ব্যানার্জি চিৎকার করে বললেন, এই সব লোক এখানে কি করছে? নিরাপত্তা, এদের বাইরে নিয়ে যাও। অমিত মিত্রা হাতের ইশারায় সবাইকে শান্ত করলেন। তিনি শ্যামলালকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? শ্যামলাল কাঁপতে কাঁপতে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, সাহেব, মিস্টার ব্যানার্জি যা বলছেন সব মিথ্যা। সত্যি হলো এই যে এই ছেলে অনিল 3 মাসে সেই কাজ করে দেখিয়েছে যা আপনারা 30 বছরে করতে পারেননি। সে আমাদের সম্মান ফিরিয়ে দিয়েছে। সে কোম্পানিকে লাখ লাখ টাকার লাভ করিয়েছে। তারপর একে একে সবাই কথা বলতে শুরু করল। একজন চালক বলল, কিভাবে এখন তার ট্রাককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না। একজন মহিলা কর্মী বলল, কিভাবে তার একটি ছোট পরামর্শে কোম্পানির খরচ কমেছে। একজন দোকানদার বলল, কিভাবে মহারাজা নিউজেন নমুনা তার দোকানে হাতে হাতে বিক্রি হয়ে গেছে আর মানুষ আরও পণ্য চাইছে। শ্যামলাল সেই রেজিস্টারও পেশ করল যেখানে অনিলের আসার পর হওয়া সব সাশ্রয় এবং লাভের প্রকৃত হিসাব ছিল। এসব শুনে মিস্টার ব্যানার্জি এবং তার সঙ্গী ম্যানেজারদের মুখের রং উড়ে গেল। তাদের বোনা সব জাল ছিঁড়ে গেল। অমিত মিত্রা তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে রাগ ছিল না, বরং এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। তিনি বহু বছর পর এতটা খুশি এবং উৎসাহিত বোধ করছিলেন। তিনি মিস্টার ব্যানার্জি এবং তার সঙ্গী ম্যানেজারদের দিকে তাকিয়ে বললেন, আপনারা সবাই এখনই আপনাদের পদত্যাগপত্র জমা দিন এবং এখান থেকে বেরিয়ে যান। তারপর তিনি অনিলের কাছে এলেন। তিনি তার কাঁধে হাত রাখলেন এবং পুরো বোর্ডের সামনে ঘোষণা করলেন, আজ থেকে মিত্রা ইন্ডাস্ট্রিজের নতুন চিফ অপারেটিং অফিসার হবেন মিস্টার অনিল। পুরো বোর্ডরুমে নীরবতা নেমে এলো। একজন 10ম শ্রেণী ফেল যুবক কোটি কোটি টাকার কোম্পানির সিইও, এটা ছিল অবিশ্বাস্য। অনিল হাত জোর করে বলল, সাহেব, আমি এই পদের যোগ্য নই, আমি তো শুধু। অমিত তাকে মাঝপথে থামিয়ে বললেন, তুমি এই পদের নয়, এর চেয়েও বড় পদের যোগ্য। তুমি আমাকে শিখিয়েছ যে কোম্পানি শুধু মেশিন আর ভবন দিয়ে তৈরি হয় না, তা মানুষ দিয়ে তৈরি হয়। তুমি আমাকে শিখিয়েছ যে জ্ঞান শুধু ডিগ্রিতে থাকে না, তা চোখে থাকে। আজ থেকে এই কোম্পানি তোমার। এটাকে তুমি যেভাবে চাও সেভাবে চালাও। সেই দিনের পর মিত্রা ইন্ডাস্ট্রিজের চেহারা সত্যিই বদলে গেল। অনিল কোম্পানি পরিচালনার পুরো পদ্ধতি বদলে দিল। এখন সিদ্ধান্ত আর শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে নেওয়া হতো না, বরং কারখানার ফ্লোরে নেওয়া হতো। কোম্পানি কয়েক বছরের মধ্যেই সাফল্যের নতুন রেকর্ড স্থাপন করল। আর অনিল, যে একসময় 10ম শ্রেণী ফেল ছিল, সে আজ দেশের সবচেয়ে সফল এবং সম্মানিত ব্যবসায়ী নেতাদের একজন হয়ে উঠল। কিন্তু সে আজও তার বেশিরভাগ সময় কাটাতো সেই শ্রমিক আর কর্মীদের সাথে, যারা তখন তার ওপর ভরসা করেছিল যখন আর কেউ করেনি। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে অন্য মানুষকে তার ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিচার করা উচিত নয়। প্রতিভা আর যোগ্যতা কোনো কাগজের মুখাপেক্ষী নয়। অনিলের কাছে ডিগ্রি ছিল না, কিন্তু তার কাছে ছিল সেই দৃষ্টি যা সমস্যার মূলে পৌঁছাতে পারত। তার কাছে ছিল সেই সাহস যা ব্যবস্থার সাথে লড়তে পারত। আর তার কাছে ছিল সেই মন যা মানুষকে বুঝতে পারত।